সালাম আলাইকুম। আস্তে আস্তে আজকে আমরা চলে আসছি আব্দুর রহিম বের বাসায়। তিনি একই সাথে একজন লেখক, গবেষক, কলামিস্ট, পলিটিশিয়ান এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো আব্দুর রহিম ভাইকে নতুন করে পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই। আমার যারা দর্শক অন্তত পক্ষে তার প্রত্যেকেই আব্দুর রহিম ভাইকে খুব ভালো করে চিনেন। এই জনপদের ইতিহাস ঐতিহ্যের উপর তার প্রচুর পরিমাণে লেখনী, স্টাডি এবং প্রকাশনা রয়েছে। সাধারণত ঐতিহাসিক তথ্যসূত্র কিংবা ঐতিহাসিক কোনো ভিডিও যদি আমরা এই এলাকাকে নিয়ে মেকিং করতে যাই, তো কোনো না কোনো ভাবে আব্দুল রহিম ভাইয়ের বই থেকে আমাদের রেফারেন্স নিতেই হয়। তো আব্দুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আজকের এই সময় ধন্যবাদ। দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে, খানাইঘাট জকিগঞ্জ আসনকে ঐতিহাসিক ভাবে বলা হয় এটা ইসলামপন্থীদের আসন কিংবা ইসলামিস্টদের আসন, বা বলা হয় ধর্মপ্রাণ মুসলিমদের আসন। যদিও এই দাবির সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। যেখানে ইসলামপন্থীরা আসলে এককভাবে কখনো বিজয়ী হতে পারেনি বা কখনো আমরা বিজয়ী হতে দেখিনি, স্বতন্ত্রভাবে এক দুজন ব্যক্তি হয়তো বিজয়ী হয়েছেন, এই টাইপের হয়তো এক দুজনকে আমরা দেখতে পাই, বাট সম্মিলিত ইসলামিস্টরা কখনো এখানে বিজয়ী হতে পারেনি। তদুপরি এই আসনকে ইসলামপন্থীদের আসন কেন বলা হয়? আপনি কি এই লজিকের সাথে একমত পোষণ করেন? আসলে বাংলাদেশের অন্যতম একটি ধর্মপ্রাণ এলাকা, ইসলামী ঐতিহ্যে মোড়ানো জনপদ সিলেট। আর সেই সিলেটের ভিতরে খানাইঘাট জকিগঞ্জ অনেক দূর এগিয়ে এসেছে ইসলামী ইতিহাস ঐতিহ্য ধর্মকে লালন করার ক্ষেত্রে, ধারণ করার ক্ষেত্রে। খানাইঘাট যেটা বলা হচ্ছে যে ধর্মপ্রাণ এলাকা, অবশ্যই খানাইঘাট ধর্মপ্রাণ এলাকা। এখানকার মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। এ জনপদে আলেমরা বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে। বিশ্ববরেণ্য ইসলামিক ব্যক্তিত্বরা এই জনপদকে উলামাগঞ্জ হিসাবে আখ্যায়িত করেছেন বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে। এখানে ইব্রাহিম চৌধুরী রহমতুল্লাহ আলাইহি জনপ্রতিনিধি হয়েছেন, মাওলানা মুশাহিদ বাইনফুরি রহমতুল্লাহ আলাইহি জনপ্রতিনিধি হয়েছেন, মাওলানা উবায়দুল হক উজিরপুরি রহমতুল্লাহ আলাইহি জনপ্রতিনিধি হয়েছেন। এখানে তার ৬০ দলীয় জোটের জনপ্রতিনিধি হয়েছিলেন বিশিষ্ট আলেমেদিন মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ। এ জনপদকে এভাবেই ধরে নেওয়া হয়েছে, আসলে এই জনপদ উলামাগঞ্জ হিসাবে আখ্যায়িত করা যায়, এবং এই জনপদের বিভিন্ন সময় আলেম উলামারা বেশিরভাগ ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেছেন। অন্যান্য বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেছেন। মাহমুদুর রহমান মজুমদার সাহেব এখানকার জনপ্রতিনিধি ছিলেন, আরো অনেকেই ছিলেন। হাবিবুর রহমান তুক্তা উকিল সাহেব চতুলের, তিনিও এখানে জনপ্রতিনিধি ছিলেন। এরপরে হাফিজ আহমদ মজুমদার সাহেব, তিনিও এখানকার জনপ্রতিনিধি ছিলেন। বিয়ানীবাজারের সেলিম উদ্দিন সাহেব এখানকার জনপ্রতিনিধি ছিলেন। কিন্তু মৌলানা মুশাহিদ বাইনফুরি রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, উজিরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আর মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী হাফিজাউল্লাহ, ওনারা বিশাল ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু ওনারা তো ইসলামিক দল থেকে বিজয়ী হতে পারেনি। যেমন ওবায়দুল্লাহ উজিরপুরি সাহেব জোটের মধ্য দিয়ে, অর্থাৎ বিএনপির সাথে নেগোসিয়েশন করে জোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। ফরিদ চৌধুরী সাহেব জোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তো ইসলামপন্থীদের যে আসন বলা যায় বা বলা হয় যে ইসলামপন্থীরা এই আসনের মালিক কিংবা ইসলামপন্থীরা এখানে বিজয়ী, এখানে তো ইসলামপন্থীরা কখনো বিজয়ী হয়নি। ওই আমরা যদি আগের দুইজন বাদ দিই, ইব্রাহিম তোসনা এবং মুশাহিদ বাইনপুরি যদি বাদ দেই, পরবর্তী কোনো সময় তো ইসলামপন্থীদের বিজয়ী আমরা দেখিনি। ওরা তো সম্মিলিতভাবে বিএনপি ভোট দিয়েছে, সবাই মিলে ইলেকশন করেছে। ইসলামিক রাজনৈতিক দল তখন তো একটা প্রেক্ষাপট ছিল, 2001 সালে ৬০ দলীয় জোটের ঐক্য হয়েছে, সারা দেশব্যাপী ৬০ দলীয় জোট সম্মিলিতভাবে তারা নির্বাচন করেছে, যেখানে যে দলের ক্যান্ডিডেট দেওয়ার প্রয়োজন ছিল, যিনি বিজয়ী হবেন তাকেই দেওয়া হয়েছে। উজিরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি তো ইসলামী ঐক্য জোটের ক্যান্ডিডেট ছিলেন এবং তিনি বিজয়ী হয়েছেন। মুশাহিদ বাইনফুরি রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র হিসেবে বিজয় হয়েছে তার, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি দলীয় ব্যানারেও নির্বাচন করেছেন। আসলে এটা সত্য যে এটা সত্যি খানাইঘাট উলামাগঞ্জ, এবং খানাইঘাটের মানুষ ধর্মপ্রাণ, তারা ইসলামকে ভালোবাসে, ইসলামকে পছন্দ করে, ইসলামী রাজনীতিকে পছন্দ করে, ইসলামিক রাজনীতিকে ধারণ করে তারা এগিয়ে চলছে। শ্রদ্ধা ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নের উত্তর করছিলাম, আমরা এই প্রশ্নের উত্তর মোটামুটি পেয়েছি। দর্শক অবশ্যই জবাব দিবেন আপনারা পেয়েছেন নাকি আব্দুল রহিম ভাই কিছুটা পাস করে যাওয়ার চেষ্টা করে, যদি বিবেচনা আপনারা রাখবেন।
আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশকে আপনি কিভাবে মূল্যায়ন? বাংলাদেশ একটা কারাগার ছিল, সমগ্র জাতি একটি কারাগারের ভিতরে আবদ্ধই ছিল। ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে পুরোটা বাংলাদেশকে কারাগারে রূপান্তর করেছিল। সেখানে কত মানুষের যে হত্যা সংগঠিত হয়েছে, গুম হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, এখন পর্যন্ত যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হদিস পাওয়া যাচ্ছে না, এটার পুরোপুরি হিসাব আসলেও নেই। এত বেশি লোক আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে। এদেশে আয়নাগর সৃষ্টি করা হয়েছে, পরিকল্পিতভাবে অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে ফ্যাসিস্টদের পক্ষ থেকে। শুধু রাজনৈতিক নেতা কর্মীদের উপরে নয়, নামি দামি ব্যবসায়ীদেরকেও নিয়ে আয়নাগরে অত্যাচার নির্যাতন করা হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্ত্র প্রহরী যাদেরকে বলা হয়, সমগ্র জাতি স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। বিশেষ করে সেনাবাহিনীর লোকদের 2-4 জনকে সেখানে গুম করা হয়েছে, সেটা আয়নাগরে রাখা হয়েছে। তারা 2-1 জন বের হয়ে তাদের অত্যাচার নির্যাতনের কথাও বলছেন। হিসাব ছাড়া অসংখ্য বিভিন্ন ডিপার্টমেন্টের লোক, আর্মি বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, সাবেক হোক আর বর্তমান হোক, যখন যাকে প্রয়োজন ফ্যাসিস্ট। পূর্ববর্তী অবস্থায় বাংলাদেশে গণতন্ত্র ছিল না। গণতন্ত্রের স্লোগান দিয়েছেন শুধু ফ্যাসিস্টরা, কিন্তু বাস্তবে গণতন্ত্র ছিল না। রাতের আধারে নির্বাচন হয়েছে, সেন্টার ঘেরাও করে নির্বাচন করা হয়েছে, সেন্টারে লোকজন নেই, তারপরে রেজাল্ট ঘোষণা করা হয়েছে। সব মিলে 5 আগস্টের পূর্বের বাংলাদেশটি একটি কারাগার ছিল, একটা অশান্ত অস্থিতিশীল বাংলাদেশ ছিল, যেখানে স্বাধীনতার সার্বভৌমত্ব যে কথা আমরা বলি, দেশপ্রেমিক জনগণ, যে স্বাধীনতার সার্বভৌমত্বকে বুকে ধারণ করতে হবে, দেশপ্রেমিক জনগণকে। স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে বিপন্ন না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। 15 বছরের অধিক সময়, এই সময়টাকে আমি কোনো অবস্থাতেই সুন্দরভাবে দেখতে পারছি না একজন সাধারণ নাগরিক হিসেবে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, 5 আগস্টের পূর্বে যে সপ্তাহখানেক সমগ্র জাতি ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় বেরিয়ে এসেছিল, মা তার শিশু বাচ্চাকে কুলে করে রাস্তায় বেরিয়ে এসেছে, বৃদ্ধ পুরুষ এবং মহিলারাও রাস্তায় এসেছে, ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকারা বেরিয়ে এসেছে, মাসুম বাচ্চারাও রাস্তায় এসেছে। সেদিন এটাই প্রমাণ হয়েছিল সমগ্র জাতি ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তারা রাস্তায় বেরিয়ে এসেছে, ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ চায়। এজন্য 5 আগস্টের পরবর্তী সময় সেই ঐক্যবদ্ধ চিন্তাটাকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। এখন বাংলাদেশের সর্বত্র একটাই আওয়াজ উঠেছে, সেটা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। এই 3টি বিষয়কে সামনে রেখে সমগ্র জাতি আজকে ঐক্যবদ্ধ। আমরা আশাবাদী দ্রুততম সময়ের ভিতরে সংস্কার হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দেশে একটা সরকার আসবে, ফেয়ার নির্বাচন হবে। 2026 সালের দিকে আমরা আশাবাদী সেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। জাতি তার নতুনভাবে সমগ্র জাতিকে সাথে নিয়ে স্বাধীনতার সার্বভৌমত্বকে বুকে ধারণ করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য, একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য, একটা ন্যায় ও ইনসাফের ভিত্তির উপরে এই বাংলাদেশকে দাঁড় করানোর প্রচেষ্টা চালাবে সমগ্র জাতি ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের আগে যাদেরকে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো অর্থাৎ তৎকালীন যারা অপোজিশন ছিল তাদেরকে করাপ্টেড আরো নানাভাবে নানা কথা বলতো, কিন্তু 5ই আগস্টের পরে এক তো তৃণমূল পর্যায়ে কিছু কিছু এলাকায় প্রচুর পরিমাণে দুর্নীতি প্রবাহ বেড়েছে, একই সাথে তৎকালীন দুর্নীতিবাদ যারা ছিল তাদের বিরুদ্ধে না কোনো পলিটিক্যাল পার্টি অ্যাকশনে যাচ্ছে, না গভর্নমেন্ট অ্যাকশনে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনই হচ্ছে না, বরং সেই তৎকালীন দুর্নীতিবাদরা, স্পেশালি যদি আমরা খানাইগেটের কথা বলি, সেই দুর্নীতিবাদরা দিবালোকে প্রকাশ্যে বরং আগের চেয়ে 3 গুণ পাওয়ার এবং শক্তি নিয়ে দুর্নীতি করে যাচ্ছে। কি বলবেন আপনি? এই 5 আগস্টের পূর্বের বাংলাদেশকে একটা অন্ধকার বাংলাদেশ হিসাবে আমি চিহ্নিত করছি। যে 15-16 বছর ওই সময় চাঁদাবাজি হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন হয়েছে, অন্যান্য করাপশন হয়েছে, কিন্তু 5 আগস্টের পরে
এখনো তো কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় যায় নাই, এবং যারা দেশের দায়িত্বে আছে এটা বলতে হবে যে একটি বিপ্লবের পরে ওনারা এসেছেন, ওনারা সংস্কারের কাজ করছেন। ইতিমধ্যে বিগত 15 বছরের অধিক সময় যারা এই দেশকে দুর্নীতি উপহার দিয়েছে, খুন উপহার দিয়েছে, এদেশের মানুষের জানমালের ক্ষতি করেছে, মানুষদেরকে অন্ধকার কারাগারে রেখেছে, যারা দেশের সম্পত্তি নষ্ট করেছে, তাদের তো আপনারা দেখছেন প্রত্যক্ষভাবে তাদের বিচার শুরু হয়েছে। আমরা আশাবাদী সেই বিচারের একটা রেজাল্ট আসবে, অপরাধীরা তারা শাস্তি ভোগ করবে। 5 আগস্টের পরে যেটা আপনি বলতেছেন, এখনো কোনো গণতান্ত্রিক সরকার আসে নাই। যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কেউ চাঁদাবাজি করে, কেউ করাপশনের সাথে ইনভলভ থাকে, তাহলে তাদের দলীয় কোনো পরিচয় থাকার কথা নয়। যারা দেশপ্রেমিক তারা তো এইসব কার্যের সাথে জড়িত থাকতে পারে না। যাদের চিন্তা চেতনা আখেরাতমুখী, একটি আদর্শকে লালন করে, আল্লাহকে ভয় করে, তারা এইসব চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকার প্রশ্নই ওঠে না। বরং তাদের ইসলামিক দলের চিফ, ধরুন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সাফ সাফ বলে দিয়েছেন যে আমরা আমাদের ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ উপহার দেব। আমাদের জনশক্তির চিন্তা আখেরাতমুখী, তারা এইসব কোনো খারাপ কাজের সাথে এরা সম্পৃক্ত থাকছে না। আমির সাহেবের নির্দেশের পরে আমরা তৃণমূলে অনেককে দেখছি, কিন্তু আমি আপনাকে স্পষ্ট করে বলি যে যারা ইসলামী রাজনীতি করে, ইসলামকে ধারণ করে, তারা এগুলোর সাথে সম্পৃক্ত নেই, আমাদের চোখে পড়ছে না। আমার কথা হচ্ছে, আমি আপনাকে বলি যে যারা এইসব বিষয়ের সাথে জড়িত তাদের দলীয় কোনো পরিচয় নেই, এটা মনে রাখতে হবে। তাদের দলীয় কোনো পরিচয় নেই, তাদের আলাদা একটা সিন্ডিকেট থাকে। ব্যক্তিগতভাবে যদি বাংলাদেশের কোথাও কেউ করে থাকে, তারা তাদের ব্যক্তি পরিবার তাদের কাছে জবাবদিহিতা করবে, রাষ্ট্রের কাছে জবাবদিহিতা করবে। যারা ক্ষতিগ্রস্ত হবে তারা যদি মামলা করে, তাহলে রাষ্ট্র সেটা দেখবে, আদালতে সেই রায় আসবে তার বিরুদ্ধে। সুতরাং এগুলোর সাথে যারা জড়িত আছে এদের দলীয় কোনো পরিচয় নেই, কিন্তু দলীয়ভাবে যদি কেউ করে থাকে তাহলে তাদের দল আছে, তাদের নেতারা আছে, তারা সেটা দেখবে। আমার মনে হয় আপনার উত্তর একদম ক্লিয়ার এবং অত্যন্ত সুস্পষ্ট উত্তর আমরা পেয়েছি এই বিষয়ে। আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে যাবো। তো শেষ পর্যায়ে যাওয়ার আগে ঠিক দুটো প্রশ্ন। লাস্ট প্রশ্নের আগের প্রশ্নটা হচ্ছে, সামনে কানিঘাট জুবিনদের যে নির্বাচন হতে চলছে বা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনটা কবে নাগাদ হতে পারে এবং সেই নির্বাচনে কানাইঘাট জ্যোতিগঞ্জে কি প্রত্যাশা রাখেন, কিভাবে মানে কোন প্রত্যাশা কানাইঘাট জ্যোতিগঞ্জে দেখলাম? রাজনীতির আবহাওয়া সাফ সাফ বলে দিচ্ছে যে 2026 সালের দিকে নির্বাচন হবে ইনশাআল্লাহ। 26 সালের কোন এক মাসে নির্বাচন হবে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই হবে। কানাইঘাট জকিগঞ্জে যারা নির্বাচন করবেন, 2-1টি দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছেন, 2-1টি দল এখনো ঘোষণা করেননি। জামাতে ইসলামী তাদের দলীয় নেতা হিসাবে, তাদের ক্যান্ডিডেট হিসাবে, প্রার্থী হিসাবে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান সাহেবকে। বিএনপি থেকেও এখনো পুরোপুরি কোনো ঘোষণা আসে নাই, একক প্রার্থীর বিএনপির ঘোষণা আসে নাই। মাঠে ময়দানে অনেকেই চষে বেড়াচ্ছেন। জমিয়তে উলামা ইসলাম তাদের প্রার্থী ঘোষণা করেছে ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে, তিনিও ইতিপূর্বে নির্বাচন করেছেন। সময় বলে দেবে জনগণ কাকে ম্যান্ডেট দেবে, কে জনপদের প্রতিনিধিত্ব করবেন। জনগণ আশা করছে যে যিনি আসবেন তারা কানাইঘাটকে একটি সুন্দর কানাইঘাট হিসেবে উপহার দেবেন, একটি দুর্নীতি মুক্ত কানাইঘাট জকিগঞ্জ উপহার দেবেন। কানাইঘাটের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কৃষি, অবকাঠামোগত উন্নয়ন সহ যেসব সমস্যা জর্জরিত রয়েছে পুরো কানাইঘাট জকিগঞ্জে, সেগুলোর সমস্যা সমাধানে যিনি এগিয়ে আসবেন তার যোগ্যতা নিয়ে, যার দ্বারাই সম্ভব এটা এ জনপদের মানুষের সমস্যার সমাধানে, জনগণ তাকে ম্যান্ডেট দেবে, তাকে নিয়েই
আগামী দিনের কানিঘাট জকিগঞ্জের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা পালন করবে। এই জনপদের জনগণ যখনই যারা নির্বাচিত হয়েছেন তাকে কিন্তু পরবর্তীতে সাহায্য সহযোগিতাই করেছে। ধন্যবাদ আপনাকে। আমি একদম লাস্টের দিকে যেতে অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে এখানে একটা প্রশ্ন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কানাইঘাটের একটি ইউনিয়ন এখনো মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত নয়, যেটাকে মোলাগুল এলাকা বলা হয়, বা লক্ষ্মীপুর পূর্ব ইউপি। যেটা স্বাধীনতার প্রায় 55 বছর অতিবাহিত হলো, দেশে প্রচুর এমপি মন্ত্রী অনেক কিছুর পরিবর্তন ঘটলো, বাট এই জনপদটি এখন পর্যন্ত কানাইঘাটের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত হতে পারেনি। ওদিকে মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত না হওয়ার কারণে একটা এই মুহূর্তে ক্রাইমের একটা আখড়া হিসেবে, অর্থাৎ পুলিশও সেখানে যেতে অনেক সময় লাগে, অন্যান্য বাহিনী পৌঁছাতে সময় লাগে, আইন শৃঙ্খলার যে কোনো একটা অপারেশনে পুলিশের প্রচুর দেরি হয়। তো এই মূল ভূখণ্ডের সাথে মোলাগুল সম্পৃক্ত হতে আসলে আপনার কি মনে হয় কতদিন লাগতে পারে, বা আদৌ কি এটা হতে পারে কখন? না, জনপ্রতিনিধির যারাই এসেছেন তারা কাজ করেছেন। জনপ্রতিনিধি যারাই এসেছেন কম বেশি সবাই কাজ করেছেন, কারো আন্তরিকতার উপরে আমি আঘাত দিচ্ছি না, কিন্তু জনগণ বলে দিচ্ছে কারা কাজ করেছেন কারা কাজ করেন নাই, কাদের কাজ করার ক্ষেত্রে আন্তরিকতার অভাব আছে। বুরহানুদ্দিন রাস্তা, এটা তো মৌলানা ফরিদউদ্দিন চৌধুরী যখন মেম্বার অফ পার্লামেন্ট, তিনি আসলে অত্যন্ত আন্তরিকভাবে নিবেদিতভাবে তিনি সেটা করেছেন। তিনি দেওয়ানের চক থেকে নিয়ে একেবারে খাড়াগাপাল্লা পর্যন্ত এই বুরহানুদ্দিন রাস্তাটাকে সরিঘাট করে এই মুলাগুল পর্যন্ত নিয়ে যাওয়ার তার কাছে পরিকল্পনা ছিল, এবং তিনি কাজও করেছেন। এবং এই বুরহানুদ্দিন রাস্তা সবাই জানে যে মৌলানা ফরিদউদ্দিন চৌধুরী অত্যন্ত আন্তরিকভাবে এটা করেছেন। এটা যদি আরেকটু ওই এলাকাকে এটার সাথে সম্পৃক্ত করার সময় পাওয়া যেত তাহলে তিনি সেটাই করতেন। আরেকটি বিষয় ছিল, এক সময় তো কানাইঘাট ব্রিজ ছিল না, আমরা নৌকা পারাপারে এপার থেকে ওপারে আসতাম যেতাম, কিন্তু তখনও তো আমরা দুই পারে বিচ্ছিন্ন ছিলাম অনেকটা, নৌকায় চলাফেরা করতাম। আজকে দর্পনগরের যে মমতাজগঞ্জের যে খেয়াঘাট আছে, আমরা তো নৌকায় চলাফেরা করি, কিন্তু এই জনপদে আসলে একটা ব্রিজ প্রয়োজন, আসলে একটা ব্রিজ প্রয়োজন। এই এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দাবি জকিগঞ্জ এবং কানাইঘাটকে এই এলাকার সাথে সম্পৃক্ত করে দিতে, এবং কানাইঘাটকে এই এলাকার সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য আসলে এখানে একটা ব্রিজ দরকার, আর এটা দীর্ঘদিনের দাবি। যোগ্য নেতৃত্ব আসলে পরে সেটা তার আন্তরিকতা প্রমাণ করবে যে তিনি এটা সমাধান কতটুকু দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সর্বশেষ আপনার পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে কিংবা ইয়াং ইউনিটি অথবা সাধারণ মানুষের জন্য কোনো কিছু বলার থাকলে বলতে শেষ করবো। আমরা একটা সুন্দর সমৃদ্ধ কানাইঘাট জকিগঞ্জ এটা আমরা চাই। এক্ষেত্রে তরুণদের এখানে ভূমিকা খুব বেশি প্রয়োজন। 5 আগস্টের যে বিপ্লব হয়েছে, 5 আগস্টের যে পরিবর্তন হয়েছে, আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এখানে তরুণদের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল। মুরব্বীদের পরামর্শ ছিল, কিন্তু তরুণদের সম্মুখ সমরে তাদের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল। আমি বিশ্বাস করি কানাইঘাট জকিগঞ্জের তরুণরা যদি এগিয়ে আসে তাহলে আমরা একটি সুন্দর সম্ভাবনাময় কানাইঘাট জকিগঞ্জ উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম আব্দুর রহিম ভাইয়ের সাথে, এবং কথা হলো নানা বিষয় নিয়ে। এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে যাবো। আপনার কাছে লাস্ট একটা বিষয় জানা হচ্ছে, পলিটিশিয়ানদেরকে ডানে প্রশ্ন করলে বামে উত্তর দেন কেন? মানে এক পলিটিশিয়ানকে আপনি যদি প্রশ্ন করেন যে লোবা ব্রিজ কেন হয়নি, তিনি তখন এটা কেন বলেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তা হয়েছে। না, আসলে বিষয়টা এমন নয়। আসলে যে কোনো প্রশ্নের জবাব যাকে প্রশ্ন করা হয় তিনি তার চিন্তা থেকে আন্তরিকভাবেই দিয়ে থাকেন, তাকে এক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করা এটা আসলে একটা ফানি প্রশ্ন আমরা করলাম। সাধারণত আমাদের এশিয়ান পলিটিক্স এর মধ্যে আমরা এটা দেখি যে এশিয়ান পলিটিশিয়ানদেরকে আপনি যদি যে বিষয় নিয়ে প্রশ্ন করবেন, এই প্রশ্নটা সোজাসুজি উত্তর না দিয়ে প্রাসঙ্গিক আরো কিছু জিনিস নিয়ে আসেন তিনারা। এটা নেগেটিভ কিছু না, আসলে মূলত এই জিনিসটাকে উপস্থাপন করতে আসে। তো আমরা জাস্ট ফান হিসাবে এই প্রশ্নটাকে নিলাম। এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আব্দুর রহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন, কালীঘাটের মানুষের জন্য সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ।
আপনার সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি কামনা করছি। সাধারণ মানুষ তো হিরো আলম আওয়ামী লীগের সাথে বাস, হিরো আলম আওয়ামী লীগ ফেল, হিরো আলম পাস। আর এদেশের মানুষ কি দেখতে চায়? 1971 সালে মহান মুক্তিযুদ্ধ পরিচালনার একটা অংশ হিসেবে মেজর জিয়াউর রহমান আসামে পাড়ি জমান। সেখানেই দর্পনগরের চৌধুরী পরিবারের নানা বাড়ি অর্থাৎ আবুল হারিস চৌধুরী সাহেবের মামার সাথে মেজর জিয়াউর রহমানের ঘনিষ্ঠ পরিচয় হয়। তাদের বাড়িকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। সেই থেকেই আবুল হারিস চৌধুরী অর্থাৎ চৌধুরী পরিবারের সাথে জিয়াউর রহমান পরিবারের এক ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র হয়। সেই সূত্র ধরেই জিয়াউর রহমান প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে পরিবারটি। তারই অংশ হিসাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছিলেন জনাব আবুল হারিস চৌধুরী। 1984 এক হাই স্কুলের টিচার হিসেবে নিজের জীবনযাত্রা শুরু করেছিলেন 58-এ জন্ম নেওয়া জনাব আশিক উদ্দিন চৌধুরী। এলাকার বিশিষ্ট জন আর ইন্টালেকচুয়াল সোসাইটি মিলে তিনাকে প্রস্তাব দিলেন যে না, তুমি আর স্কুল টিচার নয়, বরং আমাদের ইউনিয়নের আওয়াজকে রাইজ করার জন্য উপজেলা পর্যন্ত 3 নম্বর ইউনিয়নের আওয়াজকে পৌঁছে দেওয়ার জন্য আপকামিং ইলেকশনে ক্যান্ডিডেটশিপে অংশ নেবে, নির্বাচন করবে এবং ইলেক্টেড হয়ে এলাকার জনমানুষের দাবি দাওয়া নিয়ে কথা বলতে শুরু করবে। যেই কাজ সেই কথা, এলাকার মানুষের প্রস্তাবনায় রাজি হয়ে 1984 এর ইলেকশনে তিনি যোগদান করেন। প্রথম চান্সেই ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর 1987 টু 1988 এর মধ্যখানে কানাইঘাটের প্রথম উপজেলা চেয়ারম্যান জনাব রকিব সাহেব দেশ ত্যাগের উদ্দেশ্যে কানাইঘাটের 9টি ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্য থেকে জনাব আশিক উদ্দিন চৌধুরীকে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে যান। দ্যাট ওয়াজ দ্য কে পয়েন্ট অফ আশিক চৌধুরী। সেখান থেকেই আর কখনো তাকে পিছনে ব্যাক করতে হয়নি। তার কিছুদিন পরই উপজেলা ইলেকশন 1990 শুরু হয়। সেই ইলেকশনে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে ক্যান্ডিডেট হন। প্রথম চান্সেই তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর দীর্ঘদিন চলে যায়, উপজেলা পরিষদের আর নির্বাচন হয়নি। সো 1990 থেকে 2009 পর্যন্ত প্রায় তিনি সমপরিমাণ ভাবেই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গিয়েছিলেন। 2009-এ আওয়ামী লীগ সরকার উপজেলা পরিষদ আইন 2009 এর সংশোধনীর আলোকে পুনরায় উপজেলা পরিষদ প্রথা চালু করে এবং আবারও ইলেকশন অনুষ্ঠিত হয়। আবারও কানাইঘাটে ইলেকশনে ক্যান্ডিডেট আশিক উদ্দিন চৌধুরী অপরাজিত। দরাচুয়াহীন প্রতিদ্বন্দ্বিতায় তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর 2009 থেকে 2014 তিনি এই চেয়ারকে অলংকৃত করেন। 2014 ইলেকশন, আবারও প্রার্থী আশিক উদ্দিন চৌধুরী। অনেকগুলো হেভিওয়েট ক্যান্ডিডেটকে নিয়ে এসেও আশিক চৌধুরীকে পরাজিত করা গেল না। একবারের ভারপ্রাপ্ত আর 3 বারের নির্বাচিত চেয়ারম্যান, সর্বমোট 4 বার তিনি কানাইঘাট উপজেলা চেয়ারম্যান হিসেবে এই চেয়ারকে অলংকৃত করেছেন। তার এই দীর্ঘ পথ চলায় তিনি অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছেন, অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছেন। তার বিরুদ্ধে সবচেয়ে বড় এলিগেশন, এত দীর্ঘকাল থেকে অর্থাৎ 1987 টু 1988 কিংবা 1999 থেকে 2019 পর্যন্ত এই দীর্ঘ সময় উপজেলা চেয়ারম্যান থেকে তিনি আসলে কি করেছেন, তার অবদানই বা কি আছে, উপজেলা পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নে তিনি কোন অবদানটাই বা রেখেছেন, সেই প্রশ্ন এখন নেটিজেনদের মুখে, ইন্টালেকচুয়াল সোসাইটির মুখে, সাধারণ মানুষের মুখে। আসলে একজন পলিটিশিয়ান সাধারণত দুভাবে কাজ করে থাকেন, একটা হচ্ছে ডিরেক্ট ইন্টারফেয়ার, একটা হচ্ছে ইনডিরেক্ট ইন্টারফেয়ার। আমরা সেটা অনুসন্ধান করতে গিয়েছিলাম যে আসলেই সেই প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যায়। আশিক চৌধুরী আসলে এই দীর্ঘ জীবন তিনি কানাইঘাটকে অলংকৃত তো করলেন, বাট কানাইঘাট তার কাছ থেকে কি পেল? প্রথমত একটা সৎ ব্যবহার পেয়েছে। মানে উপজেলা পরিষদ তিনি যতদিন ছিলেন ততদিন পর্যন্ত বলা হয়ে থাকে পাবলিক নেটওয়ার্কিং ইজ দ্য গোল্ডেন চেইন অফ ইলেকশন, যেটাকে তিনি খুব ভালোভাবে ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি পাবলিক সার্ভিসের ক্ষেত্রে তার মুখ দিয়ে সন্তুষ্ট দিয়েছেন। আসলে কাজের কথায় কাজ হিসাবে তিনি কোথায় কোন অবদান রেখেছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রথমেই নিয়ে আসতে হলো 1 নং লক্ষ্মীপ্রসাদ ইউপির সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ আহমদ সুলেমান সাহেব, যিনি তার ইউপি চেয়ারম্যান থাকাকালীন সময়ে জনাব আবুল হারিস চৌধুরী এবং আশিক উদ্দিন চৌধুরীকে মধ্যস্থতায় 1 নম্বর ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়নশীল প্রজেক্টগুলো নিয়ে আসছিলেন। যে প্রজেক্টে ইনডিরেক্টলি আশিক উদ্দিন চৌধুরী সাহেবই বরং কাজগুলো করেছিলেন, ডিরেক্টলি ফ্রন্টলাইনে ছিলেন জনাব আলহাজ আহমদ সুলেমান। সেখানে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ইলেকট্রিসিটির সাপ্লাই, মুলাগুল হারিস চৌধুরী একাডেমি, অনেকগুলো প্রাইমারি স্কুলের ভবন নির্মাণ, 3টা ফ্লাড সেন্টার তৈরি, এছাড়াও
আশিকুদ্দিন চৌধুরী কানাইঘাটের মাজরগাম মাথারগাম রাস্তার প্রাইমারি রাস্তা তৈরি সংস্কার এবং পাকাকরণের কাজে ভূমিকা রেখেছেন বলে তিনি উল্লেখ করেছেন। জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং মঞ্জুরির জন্য জনাব আবুল হারিস চৌধুরীর মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে উল্লেখ পাওয়া যায়। কানাইঘাটের একমাত্র ব্রিজ যেটা বর্তমানে নামকরণের জিয়া ব্রিজ হবে না হারিস চৌধুরী ব্রিজ হবে না মুশাহিদ মেমপুরের মতো লেনের নামে হবে, যে ব্রিজ নিয়ে বিতর্ক চলছে, সেই ব্রিজটি নির্মাণের ক্ষেত্রে আশিক চৌধুরীর ইন্টারনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও আমরা দেখতে পাই। এজন্য যে তিনি হারিস চৌধুরীকে এই ব্রিজটি নির্মাণের জন্য সর্বোচ্চটুকু চাপ সৃষ্টি করেছিলেন। জুলাই খালোপার ব্রিজ এবং 7টি ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ, চতুলে হারিস চৌধুরী টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠা, অর্থাৎ হারিস চৌধুরীর মাধ্যমে যতগুলো উন্নয়ন প্রজেক্ট এসেছিল তার প্রত্যেকটা প্রজেক্টেই ডিরেক্ট কিংবা ইনডিরেক্টলি আশিক চৌধুরীর অবদান রয়েছে বলে অনেকেই উল্লেখ করেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম এই প্রসঙ্গটি নিয়ে। এমনকি 2009 পূর্ববর্তী ওয়েবসাইটের ডেভেলপিং প্রজেক্ট গুলো কার মাধ্যমে কোনটা এসেছে কিংবা কোন ডেভেলপিং প্রজেক্টকে করেছেন সেগুলোর আমরা তথ্য আসলে অনলাইন ভিত্তিক পাইনি। চেষ্টা আছি সেই তথ্যগুলো উদ্ঘাটন করার জন্য, সেই তথ্যগুলো উদ্ঘাটন করার জন্য অ্যাকচুয়াল রিয়েলি আশিক চৌধুরী এই জনপদের জন্য আসলে কি করেছেন। ইন্ডিভিজুয়াল আশিক চৌধুরীকে দুর্নীতির সাথে এখনো পর্যন্ত প্রমাণিত কোনো প্রুফ আমাদের কাছে আসেনি। যদি কোনো প্রুফ আমরা কখনো পাই ইনশাল্লাহ সবার আগে পাবলিশ করার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি আশিক চৌধুরীকে যতটা যাচাই বাছাই করেছি, যতটা বোঝার চেষ্টা করেছি, আমার কাছে একজন ক্লিয়ার ম্যান মনে হয়েছে। সবচেয়ে বড় গুণ যেটা আমি বলেছিলাম, আশিক চৌধুরী ইলেক্টেড হওয়ার সবচেয়ে বড় কিওয়ার্ড হচ্ছে যেটাকে আমরা বলি সোশ্যাল নেটওয়ার্কিং অর পাবলিক নেটওয়ার্কিং ইজ দ্য গোল্ডেন চেইন অফ দ্য ইলেকশন। অর্থাৎ ইলেকশনের ক্ষেত্রে সবচেয়ে গুড পয়েন্ট হচ্ছে পাবলিক নেটওয়ার্কিং। তো আশিক চৌধুরীর সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি কাউকে দেখা হলে চিনুন কিংবা না চিনুন, তার ব্যাপারে ডিটেইলস জানেন বা না জানেন, তাকে জিজ্ঞাসা করেন তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন আছে। এই প্রশ্নটির উত্তর আর এই কুশল বিনিময় বরং তাকে কানাইঘাটের অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে গড়ে তুলেছে। আপকামিং পার্লামেন্ট ইলেকশনে কানাইঘাট জকিগঞ্জে যারা ক্যান্ডিডেট হচ্ছেন তাদের মধ্য থেকে জনাব মামুন রশিদ, চাকসু মামুন এবং জনাব আশিকুদ্দিন চৌধুরী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের ক্যান্ডিডেটরা রয়েছেন। সময় বলে দেবে পলিটিক্যাল কোয়ালিফিকেশন এন্ড পাবলিক নেটওয়ার্কিং আসলে কাকে কোথায় নিয়ে যাচ্ছে। ওদিকে ইন্টারনাল অথবা হিডেন পলিটিক্সে জয়েন হয়েছেন চৌধুরী সাহেবের বড় ছেলে রনি সারওয়ার চৌধুরী। ইতিমধ্যে কানাইঘাটের বিভিন্ন অভ্যন্তরীণ নেটওয়ার্কে আমরা রনি সারওয়ার চৌধুরীর তৎপরতা দেখতে পাই। স্পেশালি সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মের সাথে যোগাযোগ এবং তাদের সাথে কমিউনিকেশন, তাদের অপিনিয়ন নেওয়া, রিঅপিনিয়ন দেওয়ার মতো কার্যক্রমগুলো তিনিও অব্যাহত রেখেছেন। চৌধুরী পরিবারের অন্যান্য আরো বেশ কয়েকজন সদস্য আগামী বিভিন্ন ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা বিভিন্ন ইলেকশনের জন্য হয়তো কাজ করবেন। শেষ করতে চাচ্ছি আজকের অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। লাস্ট 10 years অফ বাংলাদেশ, যেখানে বাংলা পরিকল্পিতভাবে একটি উগ্র সোসাইটিকে তৈরি করার চেষ্টা করা হয়েছিল এবং অনেক ক্ষেত্রে সেটা সফলও হয়েছেন তিনারা। এই উগ্র সোসাইটির কাছে যে তিনাদের পতন হবে তা হয়তো তিনারা কখনো স্বপ্নেই ভাবেননি। গতদিন আমার কানাইঘাটের সদর ইউনিয়ন চেয়ারম্যানের উপর ফিজিক্যাল অ্যাটাক হয়েছে, যা অবশ্যই নিন্দনীয়। আমরা একটু ব্যাকগ্রাউন্ড থেকে গেঁথে আসি কিভাবে বাংলাদেশে লাস্ট 10 years-এ উগ্র একটা সোসাইটিকে সামাজিক অবক্ষয়ের মধ্য দিয়ে তৈরি করা হলো। 2021 সালের 21শে ফেব্রুয়ারি কানাইঘাট বাজার থেকে আমরা কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম। আমরা বলতে এখানে কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ, আমাদের সোশ্যাল অর্গানাইজেশন, সেটার কথা বলছি। আমাদের উদ্দেশ্য ছিল শহীদদেরকে শ্রদ্ধা জানানো, শহীদদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা। সেখানে পৌঁছে আর পর প্রায় 12:15 যারা সিলেট থেকে আমাদের ফুল নিয়ে আসছিল কিছুটা দেরি হচ্ছিল। তখন স্থানীয় অনেকে আমাকে পরামর্শ দিলেন যে ভাই, যে দেরি হচ্ছে, এখানে অনেকগুলো ফুল আসছে, যে কোনো একটা ফুল নিয়ে আমরা ফটো সেশনটা করে ফেলতে পারি। তাদের এই কথার সাথে একাত্মতা পোষণ করে সেই কাজের দিকে এগুচ্ছিলাম। হঠাৎ করে বিশাল দেহি এক নেতা আমাদের দিকে দেহে এসে বললেন, এই তোমরা রাজাকার, তোমরা এখানে ঢুকতে পারবে না, তোমরা ফুল দিতে পারবে না, রাজাকারের বাচ্চারা এখানে আসতে পারবে না।
বলে রাখা ভালো, আমরা যারা ছিলাম আমাদের 22 জনের মধ্যে 15 জনই ছাত্রলীগের পলিটিক্যাল টাচে ছিল, 5 জন ছাত্র দলের পলিটিক্যাল টাচে ছিল, 2 জন ছাত্র শিবিরের পলিটিক্যাল টাচে ছিল। তো ইন এভারেজলি যেহেতু আমাদের সোশ্যাল অর্গানাইজেশন সবগুলো পলিটিক্যাল অর্গানাইজেশনের টাচের লুক নিয়ে আমাদের সংগঠন পরিচালিত হতো। সো যদি ওই 15 জন টোটাল মিলিয়ে আমরা 22 জন, এখন রাজাকার গালিটা আমাদের প্রত্যেকের উপরে এসে পড়লো। নেতার নাম ছিল ইকবাল। পরবর্তীতে আমি খবর নিয়ে দেখলাম তিনি আসলে অরিজিনাল কোন আওয়ামী লীগের নয়, হাইব্রিড আওয়ামী লীগ। তিনি মূলত তার স্মাগলিং বিজনেসকে সার্ভাইভ করার জন্য আওয়ামী লীগের নামকে ব্যবহার করতেন। ইন দ্য মিন টাইম আমাদের পক্ষে আরেকজন আওয়ামী লীগের তৎকালীন সময়ের অত্যন্ত গ্রহণযোগ্য সাতপাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই এলাকার স্থানীয় সালিশ ব্যক্তিত্ব মরহুম আলহাজ মকদ্দুস আলী মকই সাহেব স্থান নিলেন এবং তিনি বললেন কেন তারা দিতে পারবে না, তাদের ফুল দেওয়াতে সমস্যা কোন জায়গায়। তদুপরি তিনি বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ ছিলেন। ওই নেতা বিশাল দেহী নেতার সাথে তিনি বাকবিতণ্ডায় পারেননি। আমরা পরবর্তীতে ফুল দেওয়া ছাড়াই সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। ইকবাল সাহেবের এই ঘটনার মধ্য দিয়ে আমরা যারা ওখানে ছিলাম আমাদের এজ কিন্তু 18 to 27 এর ভিতরে ছিল। অটোমেটিক্যালি তিনার এই উগ্র আচরণ আমাদেরকে এক ধরনের উগ্রতার শিক্ষা দিয়েছে। বিকজ সিনিয়ররা আমাদেরকে যা শিখাচ্ছে তাদের প্রাপ্যতা তাই হবে, তাই তারা পাবে, এমনটাই স্বাভাবিক। এভাবেই সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় একই সিস্টেমে একটি উগ্র সোসাইটিকে তৈরি করার চেষ্টা করা হয়েছে এই সোসাইটি এমন ভাবে গ্রোথ করার যাতে এরাই সবকিছু, এরাই বাংলাদেশ। আপনি অনেক ক্ষেত্রে দেখবেন, মনে করেন গাড়ির সিটে বসেছেন কিংবা নৌকার কোন এক সিটে আপনি কোথাও যাচ্ছেন, আপনার ডান পাশে বা বাম পাশে কেউ একজন নতুন করে গাড়িতে উঠছে, আপনার বয়স 70 কিংবা 80, সেটা দেখার মতো সময় তিনার নাই। ছেলেটার বয়স হয়তো 12 থেকে 13, সে আপনাকে এসে বলছে কাকু উঠেন। আপনি বললেন কি হয়েছে? আমি ছাত্রলীগ করি। এই পরিচয় ছিল। এভাবেই একটা উগ্র সোসাইটিকে লাস্ট 10 ইয়ার্সে বাংলাদেশে গ্রোথ করা হয়েছে, তৈরি করা হয়েছে। এবার এই উগ্র সোসাইটি যারা তৈরি হয়েছে তাদের এজ যদি তখন 27 থাকে, আগামী অন্তত পক্ষে তাদের এজ 45 পর্যন্ত তারা এই উগ্রতা লালন করবে। আপনি চাইলেও এই উগ্রতা থেকে বের হয়ে আসতে পারবেন না। সুতরাং এই সোসাইটি পরিকল্পিতভাবে গ্রোথ করার ফল হিসাবে আজকে অনেককেই তার ফলাফল ভোগ করতে হবে। যদিও আমরা চাই ইমিডিয়েটলি এটাকে যত দ্রুত সম্ভব আমরা যেন ইউটার্ন নেওয়াইতে পারি, অর্থাৎ যে উগ্র সোসাইটি তৈরি হয়েছিল এই সোসাইটিকে যেন আমরা রাইট ডাইরেকশনে এনে এদেরকে একটা স্থিতিশীল সমাজ হিসাবে গঠন করতে পারি, এবং এটা প্রত্যেকেরই দায়িত্ব। আওয়ামী লীগের তৎকালীন দাম্ভিকতা এমন পর্যায়ে ছিল, এক ইউনিয়ন চেয়ারম্যান বক্তব্য দিয়ে বলছে বাংলাদেশের সকল ইসলামিক পলিটিশিয়ানরা কুলাঙ্গা। এক ইউনিয়ন চেয়ারম্যান, আপনি ন্যাশনাল পলিটিশিয়ানদের কথা বাদ দেন না, ন্যাশনাল পলিটিশিয়ানদের তো রাতে দিনে বলছে, এক ইউনিয়ন চেয়ারম্যান তার কি বা ভ্যালু আছে? তার মধ্যে আনএডুকেটেড, সে বাংলাদেশের সকল ইসলামিস্টদেরকে কুলাঙ্গার হিসেবে গালি দিচ্ছে। আবার শুধু কুলাঙ্গার গালি দিয়ে শেষ নয়, পরবর্তীতে আসলে তিনি তার গালির উপর টিকেও গেছেন। এই জন্য বিকজ না, ইসলামিস্টদের মধ্যে আবার অনেকেই টাকা পয়সা পাইলে তিনারা ইসলাম এগুলো সব হয়তো ভুলে যান। যে লোক কুলাঙ্গার বলে তিনাদেরকে গালি দেয়, সেই লোকের স্টেজে গিয়া তিনারা আবার বক্তব্য দেন আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামীর বাংলাদেশ, আগামীর নৌকা মার্কা, ঠিক আছে, অর্থাৎ উন্নয়নের প্রতীক একমাত্র নৌকা মার্কা, এই ধরনের বক্তব্যগুলো তিনি দিতেন। আচ্ছা, আমার এই টোটাল কথাবার্তার নির্যাস কথা হলো, প্রথমত যে উগ্র সোসাইটিকে তৈরি করা হয়েছে, এই উগ্র সোসাইটির অ্যাকশন যেহেতু আপনারা দিয়েছেন, রিয়াকশন কিছুটা হবেই, রিয়াকশনের জন্য প্রস্তুত থাকা দরকার। যদিও আমি প্রত্যাশা করব যত দ্রুত সম্ভব, যেহেতু এই মুহূর্তে প্রত্যেকেই যার যার জায়গা থেকে একটা চেঞ্জিং পজিশনে আসছে, বাংলাদেশের ন্যাশনাল লেভেলে চেঞ্জিং এসে ডক্টর ইউনূস সাহেবের সরকার দেশ পরিচালনা করছে, যত দ্রুত সম্ভব এই সোসাইটিকে আমরা যেন ইউটার্ন নেওয়াইতে পারি, ওদের উগ্রতা যেন আমরা রোধ করতে পারি। এক নাম্বার 2, পলিটিক্যাল পার্টিগুলো তিনাদের ওই যাদেরকে আমরা কি বলবো, মানে এদের আমি ল্যাঙ্গুয়েজ জানি না, এদেরকে কি বলা যাবে, অর্থাৎ যারা ওখানেও থাকে, এখানেও থাকে, ওখানেও থাকে, সব জায়গায় যারা থাকে, পলিটিক্স এর ক্ষেত্রে যারা সব জায়গায় থাকে, তাদের ক্ষেত্রে আপনারা অন্তত পক্ষে দেখে দেখে অ্যাকশন নিতে পারেন। অর্থাৎ এই লোক নৌকার পক্ষে প্রকাশ্যে মঞ্চে উঠে যে লোক ইসলামিস্টদেরকে কুলাঙ্গার বলে গালি দেয়, তার পক্ষে সাফাই গাচ্ছে। সুতরাং তাকে আপনার পলিটিক্সে নতুন ভাবে ইনভলভ করার ক্ষেত্রে
কিছুটা সতর্ক থাকা বলতে আমি দরকার মনে করি, বিকজ এই প্রজন্ম আসলে এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে আপনি কোনো কিছু লুকাবার মতো নেই। এই প্রজন্মের কাছে সবকিছু না ক্লিন হয়ে যাবে। যারা 1820 সালের থিওরিতে পলিটিক্স করেন কিংবা 1950 সালের থিওরিতে পলিটিক্স করেন, এই পলিটিক্স আপনারা ভুলে যান। চলমান সময়ের সবগুলো আন্দোলন ইয়াংরা করতে শুধু বাংলাদেশের নয়, সমগ্র পৃথিবীতে, এবং এই ইয়াংদের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে সোশ্যাল প্ল্যাটফর্মকেই ব্যবহৃত হচ্ছে। সুতরাং আমি মনে করি যারা পলিটিক্যাল অর্গানাইজেশন আছেন, গত 10-15 বছরে যারা আপনাদের ডিসপুটেড আছে, এদেরকে আপনারা ডিস্ট্রয় করার চেষ্টা করেন, এদেরকে পলিটিক্যালি আপনারা দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করেন এবং এদের বিরুদ্ধে দলীয় অ্যাকশন নেওয়ার চেষ্টা করেন। এটা আপনাদের জন্য শুভ বুদ্ধি হবে বলে আমি মনে করি। আসি গতদিন আফসার ভাইয়ের উপর আক্রমণের পরে বিএমপি যে রিয়াকশন দেখিয়েছে তিনাদের এক নেতার উপর, বিএনপিকে আমি বলবো সত্যি বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যে মেন্টালিটিটা সেটা বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, তারা চেষ্টা করছে যে অরিজিনালি বাংলাদেশের মানুষ আসলে আগামী দিনে একটা ভালো পথের দিকে যেতে চাচ্ছে এবং বাংলাদেশের পলিটিক্সে একটা পথ পরিবর্তন বা একটা নৈতিক পরিবর্তনের দিকে এগুচ্ছে, সেটা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে এবং সেটা বিএনপি বুঝতে পেরেছে। তিনারা তিনাদের যেই নেতার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে ইতিমধ্যে সুখোজ নোটিশ করেছেন। বাট এটা একটা মাত্র ঘটনা নয়, এরকম সিরিয়াল ঘটনা কোন পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে নয়। আমি আবারও বলছি আপনাদেরকে, লাস্ট 10 ইয়ার্স এর যে উগ্র সোসাইটি আপনারা তৈরি করেছেন, যেভাবে তৈরি করার চেষ্টা করেছেন, আমরা যদি হাজারো ভাবে চেষ্টা করি তাদেরকে মোটিভেটেড করে, তাদেরকে যে কোনো ভাবে অন্তত পক্ষে আবার যেন মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে রিফর্ম করা যায়, তাদেরকে সেই উগ্রতা থেকে যেন বের করে নিয়ে আসা যায়, হাজারো চেষ্টার পরে অনেক ক্ষেত্রে এটা অনেক সময় লাগবে এবং অনেক ক্ষেত্রে ব্যর্থতার শিকার আমাদেরকে করে নিতে হবে। বাট এই সোসাইটি সংশোধনে আমাদের প্রত্যেককে এগিয়ে আসা উচিত এবং কোনোভাবেই উগ্রতা আসলে আমাদের কারো কাম্য নয়। ওরা করেছে বলে আপনাদেরকে করতে হবে, ওরা উগ্র সোসাইটি তৈরি করেছে বলে আপনাদেরকে সেই উগ্র সোসাইটি মেনে নিতে হবে, এমনটা না হওয়াটাই উচিত। আমি আশা করি আমাদের পলিটিক্যাল অর্গানাইজেশন গুলো ন্যূনতম তাদের ওই যে যারা বিভিন্ন সময় পয়সার কাছে বিক্রি হয়েছিল ওদের ব্যাপারে একটা অ্যাকশনাল মুভমেন্টটা থাকবে। আমাদের পলিটিক্যাল এন্ড সোশ্যাল যারা স্টেক হোল্ডার রয়েছেন, এমনকি প্রশাসনিক ক্ষেত্রেও জাতিকে রিমোটিভেট করার চেষ্টা করতে হবে, লাস্ট 10 ইয়ার্স এর উগ্রতা থেকে ফিরিয়ে আনতে হবে। অন্যথা আগামী দিন কারো সম্মান কোথায় কোথায় কিভাবে নষ্ট হয়ে যায় বলা খুবই মুশকিল। তো ভাইরা, শেষ বিকেলে একটা কথা মনে রাখবেন, যে জাতিতে গুণীজনের মূল্যায়ন হয় না সেখানে গুণীজন জন্মায় না। যে এনি পলিটিক্যাল পার্টি কিংবা এনি পার্সন যিনি এলাকার সম্মানিত ব্যক্তি, যিনি অন্তত পক্ষে প্রকাশ্যে দিন দুপুরে চুরি ডাকাতি কিংবা এমন কোনো কথা বলেননি যা দেশ ও জাতির জন্য অকল্যাণকর ছিল, তার বিরুদ্ধে অন্তত পক্ষে অসম্মানজনক কোনো আচরণ না করাটা আমাদের উচিত বলে আমি মনে করি। আমি আফসার ভাইকে নিয়ে ওনার ফেসবুক হ্যান্ডেলস ঘাটাঘাটি করেছি, ওনার সোশ্যাল অন্যান্য যতগুলো প্ল্যাটফর্ম ছিল সেগুলো আমি ঘাটাঘাটি করে দেখেছি। এই লোকটা কখনো কোনোদিন কোনো উগ্র ভাষাও ব্যবহার করেনি, শব্দ চয়নের ক্ষেত্রে যথেষ্ট পারফেক্ট ছিলেন। বাট আমি বলছি হয়তো অন্য কোনো পারপাস সেখানে থাকতে পারে, হয়তো পাবলিক প্ল্যাটফর্মে হয়নি, ইনডাইরেক্টলি ডিরেক্টলি অনেক কিছু থাকে, কিন্তু তারপরেও যারা সম্মানিত মানুষ তাদের সম্মানের প্রতি আমরা দৃষ্টিগোচর রাখা দরকার, স্পেশালি যদি মেজর কোনো প্রবলেম না থাকে। ভালো থাকুন, আপনাদের সবাই প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সালাম আলাইকুম। সালাম ও শুভেচ্ছা নেবেন। গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হলো, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের এই চলমান পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কি ইফেক্ট ফেলতে পারে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দিতে আসলে কি হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ আসলে 56,000 বর্গ মাইলের একটা ছোটখাটো দেশ, যে দেশে প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো ভাবে কারো না কারো আত্মীয়, এবং এখন লোকে সেভিং দেবেই, সেভিং করবেই। সেভিং এর জন্য সেটা অর্থনৈতিক কারণে হোক কিংবা নেপোটিজমের কারণে হোক কিংবা ফ্যামিলি রিকোয়েস্টের কারণে হোক, কোনো না কোনো ভাবে এটা এখানে সেভিং এর পজিশনে থাকবেই। তারপর যারা গত কয়েকদিন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আপনাদের বিজয়কে আমি মোবারকবাদ জানাই, বিকজ আপনারা আপনাদের আইডিওলজির উপর কাজ করে যাচ্ছেন। এনিওয়ান হু ক্যান ওয়ার্ক অন হিজ আইডিওলজি, দ্যাট ইজ গ্রেট। আপনি আওয়ামী লীগের পলিটিক্স করেন, যারা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আবার নিজেদের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন, আওয়ামী লীগকে সাপোর্ট জানিয়েছেন, আপনি বুঝাতে চাইছেন যে আপনি আওয়ামী লীগকে সমর্থন করছেন, আপনাদেরকেও আমি অফুরন্ত ভালোবাসা জানাই যে আপনি একটা আদর্শে বিশ্বাস করেন, আপনি একটা আপনার আদর্শের উপরে আপনি অনড় রয়েছেন, অবিচল রয়েছেন, এবং আপনি
যে কোনো পরিস্থিতিতে তাকে সমর্থন করতে চান। যদিও যে কোনো পরিস্থিতিতে সমর্থন করবে কিনা সেটা সময়ই বলে দিবে, বিকজ বাংলাদেশে এখনো পর্যন্ত 5ই আগস্টের পরে এমন কোনো পরিবেশ আসে নাই যে পরিবেশ আওয়ামী লীগ করা যাচ্ছে না। বাক স্বাধীনতায় আওয়ামী লীগ যে এক্সট্রিম লেভেলে এটাকে দমন করার চেষ্টা করেছিল, ইউনূস সরকারের সবচেয়ে বড় প্রাপ্যতা হচ্ছে তারা বাক স্বাধীনতা দিয়েছে। মানে আপনি ফেসবুকে, ইউটিউবে, টুইটারে অর এনি সোশ্যাল প্ল্যাটফর্ম আপনি সেখানে সরকারকে ভালো মন্দ বলতে পারবেন, আপনি সমালোচনা করতে পারবেন, আপনি আলোচনা করতে পারবেন। বাংলাদেশে একটা আইন ছিল যে আইনে একজন ব্যক্তিকে নিয়ে সমালোচনা করলে 3 বছরের সশ্রম কারাদণ্ড হয়ে যেত। বাই দ্য ওয়ে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পৃথিবীতে যত জায়গায় সমালোচনা হতো, সেখানেও এরকম কোনো আইন পৃথিবীতে ছিল না, বাট কারো বাবার জন্য এই দেশে এরকম একটা আইন তৈরি হয়েছিল। সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইউনূস সরকার অনেক স্থিতিশীল, ইউনূস সরকার অনেকটা আমাদেরকে নানা ক্ষেত্রে ফ্রিডম দিচ্ছে। চলো পয়েন্ট ওয়ানে যাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কাগজে কলমে, অর্থাৎ আগে নন অফিসিয়াল, এখন অফিসিয়ালি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। তো আওয়ামী লীগের এই নিষিদ্ধ আমার ব্যক্তিগত দৃষ্টিতে তেমন কোনো যায় আসে না, এই জন্য বিকজ আওয়ামী লীগ 5ই আগস্টের পরে অটোমেটিক্যালি মানুষের মন থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছে। কেন আমি 5ই আগস্টের পরে বলছি না, আমার এই কথাটাকে আমি ভুল মেনে নিই। আওয়ামী লীগ 2009 সালে থেকে নিয়ে 14 সাল পর্যন্ত বাংলাদেশের বৈধ গভর্নমেন্টে ছিল, বাংলাদেশের মানুষের জনসমর্থন তাদের পক্ষে ছিল। কিন্তু 2009 সালের বিডিআর বিদ্রোহ, 2014 সালে জোর করা ইলেকশন, 2013 সালে হেফাজতে ইসলামের দমনের নামে শাপলার ট্রাজেডি, 2018 সালের জোর করা ইলেকশন, 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান, যেটা সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে মেসাকার, গণহত্যা, জুলাই গণহত্যা, এগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ আসলে সাধারণ মানুষের মন থেকেই অটোমেটিক নিষিদ্ধ হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আওয়ামী লীগের প্রতি যত বেশি এক্সট্রিমিজম লেভেল আগামী দিনে হবে, কিছু কিছু মানুষের সিম্পেথি সেখানে তৈরি হবে। অল্টারনেটিভ পলিটিক্যাল পার্টি যদি গ্রোথ করতে না পারে, তাহলে আওয়ামী লীগ 10-15 বছরের ভিতরে আবারও রিফর্ম করার যথেষ্ট সুযোগ আছে। যদি অল্টারনেটিভ পলিটিক্যাল পার্টিকে দাঁড় করানো যায় কিংবা অল্টারনেটিভ পলিটিক্যাল পার্টি দাঁড়ায়, বাংলাদেশের অসংখ্য মানুষ, তরুণ জনশক্তি এই মুহূর্তে নেপোটিজম থেকে বের হয়ে আসতে চায়। অর্থাৎ তারা আর চায় না যে নেতার ছেলে নেতা হবে, বাপের মেয়ে নেত্রী হবে, বাপের মেয়ের ছেলে নেতা হবে। এই জাতাকলে মানুষ আসলে এই মুহূর্তে, তরুণ প্রজন্ম স্পেশালি এটা চাচ্ছে না। তারা চাচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা নেপোটিজম থেকে বেরিয়ে আসি, নেপোটিজম থেকে আমাদের মুক্তি হওয়া দরকার। আমাদের প্রজ্ঞা, প্রতিজ্ঞা এবং আমাদের কমিটমেন্ট এন্ড ইন্টেলিজেন্স দিয়ে আমরা যেন লিডারশিপে প্রকাশ করতে পারি, লিডারশিপে আসতে পারি, সেই প্রত্যাশা বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে জাগ্রত হচ্ছে। সেই হিসাবে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধ করলেও যা হতো, না করলেই তা অনেক আগেই হয়ে গিয়েছে। এবার আওয়ামী লীগ হয়তো জাতির কাছে তার সেই গঠিত বিষয়গুলো নিয়ে ক্ষমা চাইতে পারে, ক্ষমা চাইবে। কোন পলিসিতে আওয়ামী লীগ আগামী দিনে নিজেদের মুখ দেখাবে জাতির কাছে, মানুষের কাছে, সেটা আওয়ামী লীগই জানে। এটা আমি তাদের জন্য বলছি যারা অ্যাকচুয়াল পলিটিক্স করেন কিংবা যারা অ্যাকচুয়ালি বিশ্বাস করেন যে জনগণই ক্ষমতার উৎস, তাদের ক্ষেত্রে। বাট আমাদের দেশের আতি নেতা, পাতি নেতা, সাতি নেতা যারা আছেন, তাদের ফেসবুকে এগুলোতে কোনো যায় আসে না। তারা মনে করেন ফেসবুকে পোস্ট লিখবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তো কি হয়েছে, আমি তো ছিলাম, আছি, থাকবো। আপনার তাকায় না তাকায় এর কোনো কিছুতে আসলে অত বড় সাইড ইফেক্টেবল কিছু নাই। কিন্তু এজ এ পলিটিক্যাল পার্টি যারা সত্যিকার অর্থে মানুষের জন্য পলিটিক্স করে, তার জন্য জুলাই গণহত্যা একটা বড় বিষয়, তার জন্য এটা একটা লজ্জাজনক বিষয়। দ্বিতীয়ত, লাস্ট 10 ইয়ার্সে আওয়ামী লীগে ছিল আসলে হাইব্রিড নেতৃত্ব। অর্থাৎ আওয়ামী লীগের যারা জেনুইন কর্মী, আজকে যারা প্রোফাইল লাল করতেছে কিংবা যারা প্রোফাইলে আওয়ামী লীগের ছবি দিচ্ছে, এরা আসলে তখন আওয়ামী লীগের দ্বারে খাসে গনায় বাহিরে এগুলো থাকতে পারে না বা ছিল না, বিকজ আওয়ামী লীগ তখন সালমান এফ রহমানরা ছিল। কর্মীরা, আওয়ামী লীগের কর্মীরা সারা বাংলাদেশে এটার মুভমেন্ট করতো, অর্গানাইজিং করতো। ফায়দা হিসেবে লিডাররা সেখান থেকে হাজার হাজার কোটি টাকা খাতাত। এটা ছিল আওয়ামী লীগের কাজ লাস্ট 10 ইয়ার্স। সো এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে যারা কর্মীরা দাঁড়াতে চাচ্ছে না বা দাঁড়াচ্ছে না, সে আসলে নৈতিকভাবে তার নিজের কাছে জিম্মি যে আমি আসলে কি করব। মানে আমি যে দাঁড়াবো, আমাকে ব্যবহার করেই তো এই দেশটাকে লুটে পুটে খাওয়া হলো, আমাকে ব্যবহার করেই তো এই দেশটাকে চুরি করে নেওয়া হলো, আমাকে ব্যবহার করেই তো এদেশের নেপোটিজম এস্টাবলিশ করা হলো, আমাকে ব্যবহার করে নেতার ছেলে নেতা হয়ে গেল, লন্ডন থেকে এসে
এমপি হয়ে গেল, অথচ আমি এখানে হাজারো খাটনি কেটে কোনো কিছুই পেলাম না। তো এই জায়গায় আওয়ামী লীগের যে নিষিদ্ধ খাতাকলম আমরা হয়েছে, তার আগেই আওয়ামী লীগ মানুষের মন থেকে উঠে গিয়েছে। এবার আসি, 56,000 বর্গমাইলের এই দেশে আওয়ামী লীগ কি নাই? আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ছিল তারা এখন কোথায় আছে? জি হ্যাঁ, তারা প্রত্যেকেই এই মুহূর্তে সেভ আছে, এবং শুধু সেভ না, আমার মনে হয় লাক্সারিয়াস লাইফ তারা এই মুহূর্তে লিড করছে। সাপোজ মনে করেন আওয়ামী লীগের নেতা ঢাকায় থাকেন, একটা ফ্ল্যাটের বাসা যদি 40,000 হয়, তিনি সেই ফ্ল্যাটের বাসা 80,000 টাকা দিয়ে দিবেন। আলিশান ভাবে তিনি চাইলে হুর পরি নিয়ে নিয়মতান্ত্রিক ভাবে জীবনযাপন করতে পারতেছেন। একটা উপজেলা পর্যায়ের নেতা, ঠিক আছে, আমার উপজেলার এক নেতা, বলা হয় তাকে 1,000 কোটি টাকা তিনি কামিয়েছে, 1,000 কোটি টাকা। তো একটা উপজেলা পর্যায়ের একজন নেতা যদি এই পরিমাণ টাকা ইনকাম করেন কিংবা এই পরিমাণ টাকা রোজগার করে থাকেন, তো জেলার নেতা, বিভাগের নেতা কিংবা কেন্দ্রীয় নেতা তিনি কত টাকা কামিয়েছে। তো তিনার প্রজন্ম, তিনার ছেলের প্রজন্ম, 3 প্রজন্ম যদি মনে করেন একবারে লাক্সারিয়াস লাইফ লিড করে, তিনারা দুনিয়ার 3 প্রজন্ম যদি লাক্সারিয়াস লাইফ লিড করে দুনিয়া থেকে চলেও যেতে চান, কোনো কিছুই হবে না। সো টাকার বিনিময়ে এখানে কেউ কাউকে শেল্ডিং দিবে। আপনি ইনভেস্টিগেশন যদি করা যায় কিংবা যদি রিলায়েবল কোনো সোর্স আপনি মেনটেন করেন, আপনি দেখবেন হয়তো জামাত ইসলামের কোনো আমিরের বাসায় আওয়ামী লীগের কোনো আমির শুয়ে আছেন, কিংবা বিএনপির কোনো জেলা সভাপতির বাসায় আওয়ামী লীগের জেলা সভাপতি শুয়ে আছেন, অথবা অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে প্রত্যেকের কথাই বলছি। বিকজ 56,000 বর্গমাইলের এই দেশটাতে কেউ না কেউ কারো না কারো আত্মীয়, সো একে অন্যকে সেভ করবেই। আর বাকি যেগুলো রাজপথে হবে এগুলো হচ্ছে আইওয়াশিং প্রকাশ। সো যাক, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি ততটা মানে এত বড় কোনো ইফেক্টেবল কিছু এখানে হওয়ার মতন নেই। আর দ্বিতীয়ত, সেভিং তো যার যার জায়গা থেকে যে যার মতো করে দিয়েই যাচ্ছেন। খুশির খবর হচ্ছে আমরা আসলে আমাদের স্টুডিও সেট আপ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমাদের স্টুডিও সেট আপের কাজ শেষ। এখন থেকে নিয়মতান্ত্রিক ভাবে বিভিন্ন ইস্যুতে চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য, আপনারাও সাথে থাকবেন। আর একই সাথে কোনো ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে তাহলে কাজ করবেন। আমি আবার বলে রাখি, আমি কোনো জার্নালিস্ট নয়, আই এম একটা জার্নালিস্ট, বরং আমি আমার জায়গা থেকে যেটাকে লজিক্যাল মনে করি আমার মতো করে আমি ভিডিও বানাই। আমার ভিডিও আপনার দেখারও দরকার নাই, শেয়ার করার এত বেশি দরকার নাই, বিকজ আমার ভিডিও এত কোনো ইম্পর্টেন্ট না যে আপনি এটাকে দেখতেই হবে কিংবা আপনি শেয়ার করতে হবে। তারপরে যদি কোনো কারণে কোনো কাজে কোনো মানুষের মাইন্ড চেঞ্জিং এর ক্ষেত্রে কাজে লাগে, আমি এটাকে আমার সফলতা হিসেবে ধরে নিই। সালাম আলাইকুম। সাল 1962 পাকিস্তান পার্লামেন্টে পাকিস্তানের কনস্টিটিউশন ঘোষণা করবেন জেনারেল আইয়ুব খান। ইতিমধ্যে পাকিস্তান তার প্রতিষ্ঠা লগ্নের স্বপ্ন থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। পাকিস্তান প্রতিষ্ঠা লগ্নে ছিল ইসলামিক প্রজাতান্ত্রিক পাকিস্তান গঠন করা হবে। তাদের জাতীয় স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আইয়ুব খান যে কনস্টিটিউশন ঘোষণা করতে যাচ্ছিলেন সেই কনস্টিটিউশনে বলা হচ্ছিল প্রজাতান্ত্রিক পাকিস্তান, অর্থাৎ ইসলাম শব্দটা সেখান থেকে কাট করে ফেলা হয়েছিল। ঠিক তখনই সংসদের পিছন থেকে একজন দাঁড়িয়ে গেলেন, অত্যন্ত জীর্ণ শীর্ণ কালো দেহের খাটো আকৃতির এক ব্যক্তি, যিনি তৎকালীন পাকিস্তান NE 57 অর্থাৎ সিলেট 2 থেকে ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। তার নাম মুশাহিদ বাইয়ুমপুরি। তিনি খুব দীপ্ত কণ্ঠে সেদিন ঘোষণা করলেন এই কনস্টিটিউশন অবশ্যই ইসলামিক প্রজাতান্ত্রিক পাকিস্তান ঘোষণা করতেই হবে, এবং তার সেই দাবিকে মেনে নিয়ে সেদিন পাকিস্তান পার্লামেন্টে পাকিস্তান প্রজাতান্ত্রিক রাষ্ট্র থেকে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। অবশ্য তার সেই দাবির সাথে পাকিস্তানের অধিকাংশ সংসদ সদস্যরাও সেদিন সম্মত জ্ঞাপন করলেন। ঠিক একইভাবে আরেকবার পাকিস্তান পার্লামেন্টে ইসলাম বিদ্বেষী আইন করা যাবে না কি যাবে, এই মর্মে যখন প্রস্তাবনা উঠছিল, তখন একই ব্যক্তি আবারও সংসদে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলেন পাকিস্তানের সেই পুরানো স্লোগানকে ভুলে যাওয়া যাবে না। পাকিস্তানের কনস্টিটিউশন এটা উল্লেখ থাকতে হবে যে পাকিস্তানে কোনো ইসলাম বিদ্বেষী আইন করা যাবে না। চলুন আমরা তিনার একটু বাল্যকালের গল্প শুনে আসি। আকলু মিয়া মাস্টার একজন প্রাইমারি স্কুলের হেড টিচার। তিনি তার স্টুডেন্টস এর বাসায় পৌঁছালেন এই রিকোয়েস্টের জন্য যে আপনাদের এই স্টুডেন্টের সম্পূর্ণ কেয়ারিং এর বেয়ারিং আমি নিতে চাই, তাকে আমরা হায়ার এডুকেশন নিতে চাই এবং তাকে আমি সর্বোচ্চ শিক্ষা অর্জনের জন্য যে পর্যন্ত নিয়ে যাওয়া যায় সে পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখবো।
এই টিচারের অবশ্যই স্বপ্ন ছিল তিনি তার স্টুডেন্টসকে ইঞ্জিনিয়ার বানাবেন কিংবা ডক্টর বানাবেন কিংবা প্রফেসর বানাবেন, বাট ফ্যামিলি তাকে জানাল এই ডিসিশন সম্পূর্ণভাবে নির্ভর করে সংশ্লিষ্ট স্টুডেন্টের উপর। আপনি আপনার স্টুডেন্টস এর অপিনিয়ন নেন, সে কি বলে সেটা আগে জানতে চান। তারপর টিচার সরাসরি স্কুলে চলে এসে তাকে জিজ্ঞাসা করেন, মুশাহিদ তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তোমার সম্পূর্ণ এডুকেশনাল কস্টিং এর কেয়ারিং এন্ড বেয়ারিং আমি নিতে চাই এবং আমি চাই তুমি একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, তুমি একদিন প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, অথবা এরকম কিছু স্বপ্ন তিনি দেখাচ্ছিলেন। তখন না মুশাহিদ সেদিন তার টিচারকে বলছিলেন, আমার না আসলে এই সবগুলোতে কোনো ইন্টারেস্ট জাগে না, আমার মনে হয় আমার ইসলাম নিয়ে স্টাডি করা দরকার, আমি ইসলামিক এডুকেশনাল লাইনে এগুতে চাই, আমি ইসলামিক এডুকেশন অর্জন করতে চাই এবং ইসলামিক প্রজ্ঞা নেওয়াটা আমার অন্তরের চাহিদা। তারপর তিনি প্রাইমারি স্কুল শেষ করে কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হন। বলছিলাম মুশাহিদ বাইমপুরী নামে পরিচিত ভারত উপমহাদেশের প্রখ্যাত সেই আলেমে দ্বীনের কথা, যিনি 1907 বাইমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কারি আলিম বিন দানিশ আর মাতা সুফিয়া বেগম দুজনই ছিলেন অত্যন্ত ধার্মিক এবং একই সাথে তার মা ছিলেন একজন এডুকেটেড। তিনি উর্দু, ফার্সি এবং বাংলা ভাষায় অত্যন্ত পারদর্শী ছিলেন, যার জন্য মুশাহিদ বাইমপুরী খুব ছোটকালেই উর্দু, ফার্সি ভাষার উপর যেমন দক্ষতা অর্জন করেছেন, ঠিক একইভাবে ইসলামিক নলেজে পর্যাপ্ততা অর্জন করে পেলেন প্রাইমারি স্কুলের জীবন। তার মাথায় একজন কোরআনের হাফেজা ছিলেন। কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসার এডুকেশন শেষ করে তিনি পার্শ্ববর্তী লালারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিচার হিসেবে আত্মনিবেশ করেন, কিন্তু তার জ্ঞান পিপাসু মন কোনোভাবেই সেখানে ঠিক ছিল না। তাই তিনি কিছুদিন পরেই সেখান থেকে শিক্ষকতা ত্যাগ করে, অর্থাৎ শিক্ষকতা চাকরিকে রিজাইন দিয়ে এবার সরাসরি চলে যান ভারতের মিরেট আলিয়া মাদ্রাসায়। মিরেট আলিয়া মাদ্রাসায় তিনি ইলমে হাদিস, ইলমে ফিকহ সহ বিভিন্ন শাস্ত্রের উপর 2 বছর স্টাডি করার পর 1936 আবারও বাংলাদেশে ফিরে আসেন। এবার তিনি তার পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া লালারচক মাদ্রাসায় শিক্ষকতায় আত্মনিবেশ করেন, কিন্তু কোনোভাবেই তার এই শিক্ষকতার প্রতি মনোযোগ আসছিল না। তাই তিনি পুনরায় এখান থেকে আবারও চাকরি রিজাইন দিয়ে এবার ভারত উপমহাদেশের প্রখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে চলে যান। সেখানে তিনি দীর্ঘদিন লেখাপড়া করেন, সর্বোচ্চ সংখ্যক মেধার পরিচয় দিয়ে তিনি বাংলাদেশে যখন ব্যাক করেন তখন তাকে অফার করা হয়েছিল সরকারি আলিয়া মাদ্রাসার জন্য। সেখানে কিছুদিন শিক্ষকতার পর তিনি চলে যান গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসায়, কিন্তু বলা হয় যে গাছবাড়ির প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাথে তার আসলে ততটা বনাবনি হচ্ছিল না। তাই তিনি 1956 কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসা, যেখান থেকে তিনি মাধ্যমিক শিক্ষা অর্জন করেছিলেন, সেখানেই আবার শিক্ষকতার দায়িত্ব নেন এবং সেই প্রতিষ্ঠানটিকে গড়ে সাজানোর জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখে তারই আদলে পূর্ব সিলেটের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে গঠন করেন আজাদ দ্বীনি এদারায়ে তালিম, যেখানে প্রায় 140+ প্রতিষ্ঠান সংযুক্ত রয়েছে। আল্লামা মুশাহিদ বাইমপুরী রহমতুল্লাহি আলাইহি একই সাথে একজন লেখক ছিলেন। তার লেখা অনেকগুলো গ্রন্থ অত্যন্ত যার বুক হিসাবে বিবেচনা করা হয়। ইসলামী রাজনীতির উপর লিখিত তার বই ফথুল করিম ফি সিয়াসাতিন নবিয়্যিল আমিন এই উপমহাদেশে ইসলামী রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই হিসাবে বিবেচনা করা হয়। তার সাথে সাথে আল কোরআনের উপর রচিত গ্রন্থ আল ফুরকান বাইনাল আউলিয়া ও শয়তান, আল ফুরকান বাইনাল হক ওয়াল বাতিল, ইসলামে বুট ও বুটের অধিকার, আল বুরকান সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি রচনা করে গিয়েছেন। তার জীবনে আলোচনা করলে আসলে দীর্ঘ সময়ের দরকার, প্রচুর সময় নিয়ে তার জীবনে আলোচনা করতে হবে। তার জীবনে অত্যন্ত বিশদ বিস্তৃত। বলা হয় সৌদি আরবে তিনি একবার হজ করতে গিয়েছিলেন, সেখানে মক্কার হারামাইন শরীফের ইমাম সাহেব যখন মসজিদে বয়ান পেশ করছিলেন তখন তার এক বয়ানের মধ্যে তিনি ভুল রেফারেন্স হিসেবে ব্যবহার করেছিলেন। মুশাহিদ বাইমপুরী সেখানে দাঁড়িয়ে তিনি সেটাকে কারেকশন করার প্রস্তাবনা করলেন এবং সৌদি সরকার তার কথার উপর সম্মত হয়ে সেটার কারেকশনের উদ্যোগ গ্রহণ করে। এমনকি উল্লেখ আছে যে সৌদি কনস্টিটিউশন ইমপ্লিমেন্টে তার অ্যাডভাইসকে গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে। মুশাহিদ বাইমপুরী একই সাথে মানুষকে ইসলামিক মোটিভেশন এবং ইসলামিক ওয়াজ নসিহত করার জন্য সিলেটের বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে রমজান মাসে 30 দিন এতেকাফে থাকতেন এবং প্রতিদিন বা তেরাবি মানুষকে ওয়াজ নসিহত পেশ করতেন। উপমহাদেশের প্রখ্যাত এই মহান ব্যক্তিত্ব 1971 সালের 7ই ফেব্রুয়ারি তার নিজ বাড়ি বাইমপুর গ্রামে মৃত্যুবরণ করেন।
তিনি তার জীবনে 3বার পার্লামেন্ট ইলেকশন করেছিলেন। প্রথমবার 1962-তে যখন তার প্রতীক ছিল চেয়ার মার্কা, তিনি নির্বাচিত হয়ে পাকিস্তান পার্লামেন্টের সংসদ সদস্য হিসেবে সেখানে শপথ গ্রহণ করেন। দ্বিতীয়বার তিনি 1965-এ পদ্ম ফুল নিয়ে ইলেকশন করেন, যেখানে তিনি পরাজিত হয়েছেন। এবং তৃতীয়বার 1970-তে তিনি জমিয়ত উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করেও পরাজিত হয়েছিলেন। কিন্তু পরাজিত হওয়া বড় কথা নয়, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। মুশাহিদ বাইনপুরী তো চলে গেছেন। মুশাহিদ বাইনপুরী তো তৎকালীন সময়ে পলিটিক্যাল যারা অপোজিশন পার্টি ছিল তাকে নিয়ে আলোচনা সমালোচনা অনেকেই করেছেন, বাট এই সেই মুশাহিদ বাইনপুরী যার কারণে কানাইঘাট উপজেলা বিশ্বমণ্ডলে পরিচিতি লাভ করেছে। এই সেই মুশাহিদ বাইনপুরী যার কারণে পাকিস্তান পার্লামেন্টে ইসলামিক প্রজাতান্ত্রিক পাকিস্তান পাশ হতে বাধ্য হয়েছিল। আমরা আগামী প্রজন্ম তাকে স্মরণ রাখতে হবে, তাকে স্মরণ রাখা উচিত, তাকে স্মরণ রাখা দরকার এবং তার লাইফের উপর বৃহত্তম স্টাডির প্রয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সালাম। প্রধান উপদেষ্টা আগামী আসনের বাংলাদেশের কান্ডারি নওয়াজউদ্দিন চৌধুরীকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য ভালো লাগছে। অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয় প্রচন্ড প্রিয় ছাত্রছাত্রী বাইরে তো হওয়া যায় না, ছেলে যেতে না তাহলে সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক এই ব্যবস্থা করা হয়েছে। আমি সমাজ কল্যাণ পরিষদের আগেও বলা হয়েছিলাম, এখনো বলা হয়, ভবিষ্যতে বলা হয়েছে। তোমরা বেশি বলা হয়নি, মাসুমও হয়ে গিয়েছে, মাসুম বলা মাসুম বেশি আপনি আর ফিরে যাও। আমার মাসুমকে ভোট করছে পর থেকে আমি দেখলাম যে মাসুম বলা অত্যন্ত বলা, তবে তার যারা আসবে আমাদের বলা হচ্ছে না, তবে যারা আসুন এরাও বলা। সমাজ কল্যাণ পরিষদে তারা বিভিন্ন সময় বলা ভাব করে বৈমাসিক প্রাণ দিন বা এইভাবে বিভিন্ন অনুষ্ঠান করিয়া অনেক হয়ে অনেক কিছু সহযোগিতা করেন, পাশাপাশি উজ্জীবিত রাখে, ওটাও কথা লাগে। আমি তারা অসংখ্য ধন্যবাদ জানাই এবং তারা উচ্চ উচ্চ মঙ্গল কামনা করে এই সমাজ কল্যাণ পরিষদ দীর্ঘদিন শিক্ষা রাখো আরও আমি কামনা করি। এবং আমি ব্যক্তিগতভাবে শুনবা যারা আসলে আমরা তরফ থেকে তোমাদের সমাজ কল্যাণ পরিষদের মিডিয়া সহযোগিতা লাগে সব মিডিয়া আমরা সকলেই সবাই আছে টিকিয়াটা হোক এবং এই টিকিয়াটা যেগুলো সহযোগিতা যেগুলো দিক দিয়ে লাগাতে ইনশাল্লাহ প্রিয় ছাত্রছাত্রী বাতি যাওয়া থেকে ভালো পাই আমার কাছে চিন্তা সঙ্গে ইনশাল্লাহ ঠিক নাই আমার প্রবলেম থাকে দুইবার তিনও গেলে যেটা তোমরা যদি বাড়ি মনে হয়ে আমার নিজের ধর্ম তোমরা আমার খারাপ হইতে তোমার তোমরা লেখাপড়া হলো বেশি হলো শিক্ষা জাতি মেরুদণ্ড হয়ে যায় বা পরিবারও মেরুদণ্ড মানুষের নিজেও মেরুদণ্ড এটা মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তো তার ভিতরে যত কিছু আসো যত কিছু তার মতো শিক্ষার তারে থামিয়া এবার দেখা আগে শিক্ষিত নয় মানে তার পেছনে থেকে কথা বলে কিছু না, তাই একবারে বেশি করে গাড়ি করতে মানে কেউ কিছু না, কারো চিন্তা কেউ কিছু না। এবার শিক্ষিত মানুষ সব থেকে সমান হওয়ার সুযোগ হয়ে গেল, সম্মান হওয়ার সুযোগ হয়ে গেল এবং তার যত বড় কিছু করবো তার বিষয় তার মধ্যে সব তার শিক্ষায় হাতে রেখে গেল। তার আগে শিক্ষা সব কিছু নিয়ে গেল, সব কিছু নিয়ে গেল। তোমরা শিক্ষা রেখেছে বলি এবং প্রতিযোগিতা মনোরম পুরস্কার হয়ে যায় মালদম ভুক্ত ছবি প্রায় আসলাম তোমরা মালদম একটা জানি না তোমরা ফেসবুকে ব্যবহার কিনা, আমি এটা ফেসবুকেও দেখছি, ফেসবুক থেকে দেখি আমি গল্প করতে ভালো লাগছে। এক জায়গা একটা ছেলে গরিব, খুব গরিব একটা ছেলে, তার বন্ধু বান্ধব তাহলে সময় দাঁড়িয়ে তাহলে সেন্টার ফেলে গেলে ওদের সখীরা জানি না নিশ্চিত না সেন্টার ফেলে গেলে তো তারা আমি জিনিস করতে জানি জানি সেন্টার
মানুষ দিচ্ছে নাস্তা কিনা পাইছে আমার ছেলে গেছে ছেলে আগে শুরু গেছে না ছেলে নিয়ে ফিরে বাইরে সিরিয়াসলি হিন্দু দেখো ছেলে আমার কিন্তু বাবা যাওয়ার পরে তার বিচারে দিয়েছে হেরারে তার মামু আমার নাস্তা কথা নাই জিনিসটা হবে যে নাস্তা ছেলে নিয়ে আর আসলে আইসে তাই খবর দিয়ে গেলে আমরা সেন্টার কিনে আনি রাস্তা সারে যখন ছেলেটাই শুরু হওয়ার সেন্টার করি প্রয়োজন আমরা সিলাই নিয়ে ঘুরিয়ে আইসি ওদের সিলাই নিয়ে ঘুরিয়ে নিয়ে প্রয়োজন আমরা দিয়েছি সেন্টার দিলে হয়তো স্যার আমি করে দিলাম না আমার সরকারটা বাবা নাই আমার সরকার আমার বাবা আমি যে আপনার এই জমা সেন্টারটা আমি নেই আমার সরকার আমার বাবা দেশও দিতে পারি এখন স্যার আমি মানে আমি আপনার এটা নিজে আমার বাসায় আসবে তার মানে কিন্তু যায় বিষয়টা নিচে রাখে তাই চিন্তা হলো আমি তাহলে সুন্দর করে দিলাম তখন তাই সব একটা প্রশ্ন হলো দেখি না তার মানে উত্তর দেবো আমার মানে এই ছেলেটা উত্তর দিতে পারতে হয় যেবার উত্তর যে উত্তর দেওয়া হয় এবং উত্তর মাঝে যাওয়ার উত্তরটা আমাদের সঠিক হবে আমি তাহলে যেমন দেখা যায় সবাই উত্তর দিয়ে তা বলতে হবো না এরপরদিন তাই মহিলা তোমরা সবাই নাম লেখে বক্স ফলানো আমি ওটাই পারতাম আমি যারাই যার নামটা উঠবো যার নামটা উঠবো তারা আমি আপনার সেন্ডেল দিই তাই তারা তো বছর আগে যারাই শুনি আমরা সবাই সবাই খুব শরীর ঠান্ডা করে দিয়েছে তখন সবাই আটটাকে দিচ্ছ তাই আটটাকে দিচ্ছ কিনা তোমার নাম হচ্ছে শেষ করছি দেখুন তাই পরে ওই খাবারগুলো ভালো দিতে ওই খাবার খুলে গেছে আমার তো পারে না তো তাই দিলে না তুমি একটা পুষ্পা দাঁড়াবে না পুলিশ পারে আরো পুলিশ পারে না না তাই সব খাবার খেয়ে দেবো সব করতে হবে তখন তার খান্ড হয়েছে যে আমার ওই ছেলেগুলো তো আলহামদুলিল্লাহ তার মধ্যে ঠকিলাম এতটুকু তারা মধ্যে করছে তো ছেলেটা আমার ইস্তার হওয়া দরকার আমরা সবাই ইস্তার নাম দেখি হ্যাঁ বলবো বড় সমস্যা না বাজারে হারিয়ে যাচ্ছে মিসপা রেখে বক্ত রেখে তোমার টিচারে খাবো তো আমার টিচারে এগুলা ক্লাসে কোনো দেখে দাঁড়ি এখানে তো খাবো না আমি আমার আবেগে খাবো দিয়া যে আমার ছেলেগুলা আমার মাথার ঠান্ডা এলো তারা সবটা লিখে মিসপা রেখে বক্ত হয়ে যায় তার জ্ঞান নাই তারা সবাই বলে ছেলেটা আমার বাইকের বাপ আমার মিসপার বাপ আমরা প্রধান না সব মিলিয়ে মিসপার করে আবেগ কোথায় কিন্তু খুব আবেগ কোথা পুরো কিন্তু শিক্ষণীয় মতো অনেক শিকার মতো কোথা পুরো লেখাপড়া করো যারা এই একজন অনুষ্ঠান বা আয়োজন করছে সেইতে আমরা কিছু ঘটনা করে গেছে মানে যেমন তোমার মতো করে ভেলা ভেল নাই কিছু নাই আগুন গরম লাগে আমি সুগন্ধ হইলাম জীবনে আপনাদের সবার কথা গরম লাগে আর পুরা ভালো লাগে মানে একটু মানে কিন্তু আমরা সবাই তার হচ্ছে না যে আমার সুগন্ধ কথা যাই হোক তোমরা যারা প্রতিযোগিতা হইয়া জিতছ তোমার অবশ্যই আপনাকে দেবেন তোমরা যারা প্রতিযোগিতা হইয়া জিতছ তোমার অবশ্যই দেবে দেবা আমি আর অনেক সময় গেছে তোমরা বই দিত আমি আর বক্তব্য পাবো না আমার একটা তোমার প্রতি একটা যদি আমার অনুরোধ একটা অনুরোধ করা তারপরে হবো না লেখাপড়া হবে কোনোভাবে লেখাপড়া পাচ্ছে না কোনোভাবে লেখাপড়া পাচ্ছে না যেভাবে ঘোরা লাগে কষ্ট করে লাগে বিস্তার হয়ে লাগে নেতা হয়ে লাগে অত্যন্ত বাবা কিচ্ছু পড়াবো না যারাও করি আমি বিদেশ গেছি আমেরিকা গেছি বারবার আমি খবর করতেছি যারাও লেখাপড়া করি কেউ শুরু করি পাড়া সাহায্য করলাম পাড়া সাহায্য করলাম পাড়া আমার সাহায্য করলাম আর লাইনটাই লেখাপড়া না করি করি এমনি বেতন দিয়া পাড়া সাহায্য করলো না কষ্ট সাহায্য করলো না কিছু করলো না সব থেকে তুমি একটা লেখানো যাও পড়াই কেন খাবো লাগে পড়াই লেখাবো লাগে সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম এই অনুষ্ঠান ধন্যবাদ আর যারা আয়োজক যারা এই আয়োজন করছেন যারা সবগুলো অসংখ্য ধন্যবাদ আমার কোনো নাম শোনা আরো ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য শেষ করা